আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের গত 2 দিনে যেটা হয়েছে নগদান বইয়ের ক্ষেত্রে। নগদান বইয়ের ক্ষেত্রে আমরা 1 ঘর নগদান, 2 ঘর নগদান শেষ করছি। আজকে আমরা যেটা করব 3 ঘর নগদান করব এবং সাথে এমসিকিউটা সলভ করব। অর্থাৎ যে এমসিকিউ গুলা বারবার আসে সেই এমসিকিউ গুলা সলভ করব। ওকে? কারো কোনো কোশ্চেন আছে এর আগে? কেন স্যার জ্বর আসছে? এখনকার সময় তো জ্বর সবারই খারাপ অবস্থা। একটু সাবধানে থাকবেন সবাই। আচ্ছা, চলেন ক্লাস শুরু করি। যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে, তাই হচ্ছে আমরা আর দেরি করবো না। লেট করলে পরে দেরি হয়ে যাবে নাকি? আর আমি কে এটা তো আর বলার কোনো প্রয়োজন নাই আপনাদের সাথে ফাও ফাও কথা বলানোটা। আচ্ছা, আমি একটা কোশ্চেন দিয়ে রাখছি, দেখেন। আচ্ছা, আপনারা কেন আমাকে সাবমিট করেন নাই কেউ? সেটা একটু বলেন তো। অ্যাসাইনমেন্ট কেন কেউ সাবমিট ঠিক হয় নাই? এটা ঠিক না, এমনটা আমি আপনাদের কাছে এক্সপেক্ট করি না। আচ্ছা, চলেন আমরা হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটার উপরে আমরা 3 ঘর নগদান বই তৈরি করব। অ্যাসাইনমেন্টও ছিল স্যার 2 ঘর নগদান বইয়ের উপরে অ্যাসাইনমেন্ট ছিল। চলেন এখন তাহলে সবার আগে আমরা 3 ঘর নগদান বইয়ের একটা ছক টেনে ফেলি, দেখি 3 ঘর নগদান বইয়ের ছকটা কেমন হয়। একটু স্পেস বেশি লাগবে, সরি। এইখানে ভাই আজকের ম্যাথটাতে একটু বেশি মনোযোগ দিবেন, কারণ 3 ঘর নগদান বই বারবার আসে। 1 ঘরা কম আসে, 2 ঘরা আর 3 ঘরা হচ্ছে বেশি আসে। কারো কোনো কোশ্চেন থাকলে আগের কোনো টপিকস নিয়ে করতে পারেন, আমি তার ভেতরে ছকটা টেনে ফেলি। কারণ আমাদের আজকে অনেকগুলো এমসিকিউ আছে, ম্যাথটা শেষ করতে হবে, তারপরে আবার এমসিকিউ ধরতে হবে। সবার আগে কি আসে? নরমালি সবগুলোর ক্ষেত্রে আসে তারিখ, এটার ক্ষেত্রেও তারিখ আসবে। দেন প্রাপ্তির ঘর আসবে একটা, এরপরে আসবে রসিদ নাম্বার, ভাউচার নাম্বার বা খতিয়ান পৃষ্ঠা, যে কোনো একটা ব্যবহার করবেন। এরপরে আমাদের মেইনলি টাকার ঘরটা হচ্ছে এই জায়গায়, নগদ টাকা। খাতার ক্ষেত্রে অর্থাৎ আপনারা যখন খাতায় ম্যাথটা করবেন তখন খাতাটাকে আড়াআড়ি নেবেন, বুঝছেন? খাতাটাকে সোজাভাবে নিবেন না, ছকগুলো খুব ছোট হয়ে যাবে এবং লেখা বোঝা যাবে না। সো খাতা আড়াআড়ি নিবেন, এটা সব সময় করবেন। ভালো কাজ করছেন জ্যোতি। ওয়ালাইকুম আসসালাম। প্রবলেমের সলিউশন না হলে আপনারা আবার আমাকে ইনবক্স করবেন, আমি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ওকে? এখন তারপরে আবার কি? তারপরে হচ্ছে আবার তারিখ। ওকে, এটা হচ্ছে আমাদের পুরোপুরি ছক ছিল। এই ছকের ক্ষেত্রে এত পরিমাণে মানে ছকটা যে এত বড়, এটা হচ্ছে নর্মাল ওয়েতে লেখার মতো অবস্থা না। তারপর আমরা লিখছি তারিখ। এই ঘরে সবসময় লিখবেন প্রাপ্তি। দেন এইখানে হচ্ছে রসিদ নাম্বার লিখবেন। দেখছেন মানে লেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। খতিয়ান পৃষ্ঠা একটু দেখে নিন, কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন যে স্যার এটা কি হবে, কারণ বুঝতেই পারতেছেন আমাদের স্পেস অনেক কম। এটা হচ্ছে নগদ টাকা, এটা ব্যাংক টাকা, আর এটা হচ্ছে প্রদত্ত বার্তা। আমি এই জায়গাটাতে একটা একটু কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন আমাদের এই সাইটটা কিন্তু প্রাপ্তির সাইট, অর্থাৎ ডেবিট সাইট হচ্ছে প্রাপ্তির সাইট, তবে বার্তাটা কিন্তু প্রদত্ত বার্তা। এটা মাথায় রাখবেন, বার্তাটা কিন্তু প্রদত্ত আর এই সাইটটা কিন্তু প্রাপ্তির, মানে উল্টা, বার্তাটা হচ্ছে উল্টা। দেন আবার সেম জিনিসটা আমরা করব, তারিখ, প্রদান, দেন হচ্ছে ভাউচার নাম্বার, এরপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, দেন হচ্ছে নগদ, ব্যাংক, আর শেষে হচ্ছে প্রাপ্ত বার্তা। এটা হচ্ছে ক্রেডিট। ওকে, কারোর তো মনে হয় সম্ভবত ছক নিয়ে কারো কোনো কনফিউশন নাই থাকার কথাও। এই জায়গাটাতে যদি আমরা বলি সেটা হচ্ছে উপরে জাস্ট লিখবেন 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই। ওকে, ডান। এখন চলেন আমরা ম্যাথটাকে সলভ করি। দেখেন এই জিনিসটা, অর্থাৎ
তিন ঘরে আমি যেটা করব সেটা দুই ঘরের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু দুই ঘরের ক্ষেত্রে কি হয় না, বাট্টার জিনিসটা বসে না, আর সব একই। অর্থাৎ আমাদের এখানে একটা বাট্টার ঘর আমরা দেখছি দুই সাইডেই, একটা প্রদত্ত বাট্টা একটা প্রাপ্ত বাট্টা, দু ঘরাতে শুধুমাত্র এই দুইটা বাট্টার টাকা বসে না। এখন দেখেন ম্যাথে বলছে সেলিনা ট্রেডার্স 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চের 1 তারিখে নগদ উদ্বৃত্ত আছে 18,000 টাকার, ব্যাংক জমা অতিরিক্ত আছে 3,000 টাকা। তার মানে নগদ উদ্বৃত্ত 18,000 টাকা, তার মানে এটা কোন সাইডে বলবে, ডেবিট সাইডে বলবে। কারণ এখানে বলে নাই যে নগদ উদ্বৃত্ত ক্রেডিট, যদি ব্র্যাকেটে ক্রেডিট লেখা থাকতো তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখতাম। যেহেতু কিছু লেখা নাই, শুধু লেখা নগদ উদ্বৃত্ত 18,000, তাহলে আমরা তারিখ দিয়ে ওই টাকাটা ডেবিট সাইডে ব্যালেন্স বিডি করব। কত টাকা ছিল আমাদের, টাকা ছিল হচ্ছে 18,000 টাকা। তো এটা তো নগদের টাকা, তাই নগদের ঘরে বসায় দিব। ওকে, শেষ। এখন পরের অংশটুকু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন, এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। বলছে ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা। ব্যাংক জমা অতিরিক্তটা হচ্ছে দায়, অর্থাৎ আপনি ব্যাংকে যে টাকা জমা রাখছিলেন তার থেকে বেশি উঠে আনছেন, তার মানে এটা কি আপনার জন্য দায়। ব্যাংক জমা অতিরিক্তটা আপনার জন্য সবসময় ক্রেডিট পাশে বসবে। কোন সাইডে বসবে, ক্রেডিট পাশে। আর কি হলে তাহলে ক্রেডিট পাশে বসবে, দেখেন ব্যাংক জমা অতিরিক্ত যদি বলে তাহলে ক্রেডিট পাশে বসবে। ব্যাংক উদ্বৃত্ত ব্র্যাকেট দিয়ে লেখা আছে ক্রেডিট, বলেই দিয়েছে ক্রেডিট, তার মানে ওটাও ক্রেডিট পাশে বসবে। আর যদি শুধু বলে ব্যাংক উদ্বৃত্ত তাহলে ওটা ডেবিট সাইডে বসবে। ক্লিয়ার হয়েছেন এই জিনিসটা, সবাই ক্লিয়ার হয়েছেন যে কখন ডেবিটে কখন ক্রেডিটে বসবে? নুসাইবা ইয়ানি রাহি জুথি জায়গাটাতে কোশ্চেনে বেশি ভেজাল করে একদম 1 তারিখে, তার মানে আমাদের ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা, এটা বলবো আমাদের ক্রেডিট সাইডে। 17 সাল, তাহলে আবার লিখবো 2017 মার্চ 1, নগদে ব্যাংকে নাকি প্রাপ্ত বাট্টায়, ব্যাংকের ঘরে বলবে। ওকে, এরপরে চলেন, এরপরে অংশটুকু সহজ আছে। বলছে ব্যাংকে জমা দেন 5,000 টাকা, মানে ব্যাংকে আপনি জমা দিয়েছেন, তাহলে যাবে কি, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। ব্যাংক যেহেতু ডেবিট, তার মানে আপনার ডেবিট সাইডে ব্যাংকের ঘরে টাকা বলবে। তারিখ কত, 3 মার্চ 3, ব্যাংক ডেবিট আমরা বলছি, তার মানে 5,000 টাকা ব্যাংকের ঘরে ডেবিট সাইডে বসবে। এর জাবেদার আরেকটা কি, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, তার মানে এইখানে হবে নগদান। নগদান, এখন আমরা কি বলছিলাম, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, মানে নগদ হচ্ছে ক্রেডিট, তার মানে এখন নগদের ঘরে ক্রেডিট সাইডে বসবে, আমরা যেটাকে কন্ট্রাএন্ট্রি নামে চিনে থাকি। তাহলে নগদের ঘরে যদি ক্রেডিট সাইডে বসে 5,000 টাকা নগদের ঘরে বসলো, তাহলে এখানে কি হবে, এখানে হবে ব্যাংক হিসাব। আর যেহেতু এটা কন্ট্রা, তাই ব্র্যাকেট দিয়ে সি লিখতে পারেন, অর্থাৎ এ হচ্ছে কন্ট্রাএন্ট্রি, বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে সি লিখবেন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের পরের তারিখ। কারোর প্রবলেম থাকলে আমাকে বলছে। 3 তারিখে আপনাদেরকে বলা হয়েছে ব্যাংকে জমা দান 3,000 টাকা। তো ব্যাংকে জমা দানের জাবেদা কি, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। তার মানে কি, আপনার ব্যাংকের ঘরে ব্যাংক ডেবিট বলছে, মানে কি ব্যাংকের ডেবিট সাইডে বসবে ব্যাংকের ঘরে। দেখেন ব্যাংকের ঘরে বসাইছি না টাকাটা, 5,000 টাকা ব্যাংকের ঘরে বসাইছি, কোন সাইডে, ডেবিট সাইডে। এইখানে আমি টাকাটা বসাইলাম ডেবিট সাইডে, কিন্তু এখানে নামটা তো হবে উল্টাটা, তাই না, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, তার মানে এখানে নামটা হবে কি, নগদান। এখন তাহলে আমাদের ডেবিট সাইড ক্লিয়ার, তারিখটা সেম হবে, অর্থাৎ মার্চের 3 তারিখে আমাদের ক্রেডিট সাইড কি ছিল, নগদান, অর্থাৎ ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। তাহলে নগদানের ঘরে টাকাটা বসাইলাম, আর এইখানে নাম কি হয়, সবসময় জাবেদার উল্টা, অর্থাৎ যেখানে আপনি টাকা বসাচ্ছেন তার উল্টা নামটা বসে। তো আপনি নগদানের ঘরে টাকা বসাইলেন, তো উল্টা নাম কি, ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট ছিল, নগদান ক্রেডিট ছিল, তো ক্রেডিটে নগদানের ঘরে টাকা আর ব্যাংকের নাম লিখলাম। এই ব্যাটাটা যেহেতু দুই সাইডে বসছে, তাই এর পাশে আমরা সি লিখে দিছি। এরপরে আসেন, মার্চের 6 তারিখে সায়েমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। একদম ক্লিয়ারলি একটা টার্মসে বা একটা ওয়ার্ডে এসে আপনি আটকাবেন, সব সময় চেষ্টা করবেন ওই একটা ওয়ার্ডে বোঝার। ওই একটা ওয়ার্ডটা কি, ওই একটা ওয়ার্ডটা হচ্ছে, দেখেন এইখানে লেখা আছে প্রাপ্তি। প্রাপ্তি, প্রাপ্তি মানে আপনি টাকাটা পাইছেন, এতটুকুই বুঝবেন। এর ভেতরে অনেক সময় লেখা এমন ভাবে ভেজাল করে যে বোঝা যায় না, শুধু বুঝবেন প্রাপ্তি। প্রাপ্তি মানে আপনি পাইছেন, পাইছেন মানে ডেবিট সাইডে বলবে, সহজ হিসাব। সায়েমের কাছ থেকে 7,000 টাকার পাওনার 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি।
তার মানে আপনি সায়েমের কাছে টাকা পাইতেন, কত টাকা পাইতেন? 7,000 টাকা পাইতেন। কিন্তু ও আপনাকে 6,800 টাকা দিছে, দিয়ে পূর্ণ নিষ্পত্তি, তার মানে পুরোপুরি মাফ করে দিয়েছেন আপনি। ওর কাছে আপনি পাইতেন 7,000 টাকা, ও আপনাকে দিছে 6,800 টাকা, তার মানে আপনি তাকে কি ছাড় দিছেন না? ছাড়টা কে দিছে? আপনি দিছেন, কারণ আপনি তো তার কাছে 7,000 পাইতেন, সে দিছে আপনাকে 6,800। দেওয়ার পরে আপনি তাকে মাফ করে দিছেন। এখন তাহলে কি হবে? যেহেতু টাকাটা আপনি পাইছেন, তারিখ কত ছিল আমাদের? তারিখ ছিল হচ্ছে 6 তারিখ। সায়েমের কাছ থেকে এত টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি, এই ক্ষেত্রে শুধুমাত্র তার নামটা লিখে দিবেন। ওই ব্যক্তি তো আপনার দেনাদার, এত কিছু বোঝার দরকার নেই, ওই ব্যক্তির নামটা লিখে দিবেন, যার নাম থাকবে। এখানে লিখবেন সায়েম হিসাব। যে আপনি কত টাকা পাইছেন? 6,800 টাকা পাইছেন। যেহেতু চেকের কথা বলে নাই, তার মানে এটা নগদ টাকা। তার মানে 6,800 টাকা নগদের ঘরে বসলো, আর 200 টাকা আপনি তাকে কি করছেন? বাট্টা দিছেন, কারণ 7,000 টাকা পাইতেন, সে দিছে আপনাকে 6,800 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে আপনার বাট্টা। কারোর আপত্তি আছে? এইগুলাই শুধুমাত্র আপনার 3 ঘরে নগদানে বসে, স্পেসিফিক। সবাই বুঝছেন? ক্লিয়ার? ভূমির নিকট দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান ও বাট্টা প্রাপ্তি 100 টাকা। আপনাদেরকে একটু আগেও যেরকম বললাম যে চেক, এই যে প্রদান মানে আপনি দিছেন, এবার প্রদান বলতে আপনি দিছেন 3,400 টাকার একটা চেক দিছেন আপনি। তাহলে চেকটা দিছেন কত টাকার? 3,400 টাকার একটা চেক দিছেন। আর বাট্টা আপনি পাইছেন 100 টাকা। 100 টাকার আপনি কি পাইছেন? বাট্টা পাইছেন। তার মানে সহজ কথায় যদি আমি বলি, 3,500 টাকা ওই ব্যক্তি আপনার কাছে পাইতো, আপনি 3,400 টাকার একটা চেক দিছেন, আর 100 টাকা বাট্টা পাইছেন। এটা হচ্ছে সহজ হিসাব। তাহলে আমাদের তারিখ হচ্ছে 10, জাস্ট সুমি হিসাব লিখবো। 3,400 টাকা যেহেতু চেকের কথা বলা হয়েছে, তাই ব্যাংকের ঘরে লিখবো, আর বাট্টার ঘরে 100 টাকা লিখবো। ক্লিয়ার? নুসাইবা, অ্যানি, রাহি, জুথি, সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন বলছে 14 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। আমি আগেও আপনাদেরকে বলছি যে জাবেদা করতে পারলে ম্যাথ ক্লিয়ার, জাবেদা না করতে পারলে আপনার প্রত্যেকটা পোর্শনে গিয়ে আটকাবে, প্রত্যেকটা অংশে আটকাবে। এটা 100% লিখে রাখেন, আপনি সেই আর্থিক বিবরণী থেকে শুরু করে যেখানেই করবেন আটকাবে। সো জাবেদায় আপনাকে স্পেশাল হতে হবে। তো এইখানে আপনাকে কি বলা হয়েছে? ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। জাবেদা কি? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে নগদান কোন সাইডে বসলো? ক্রেডিট সাইডে। তার মানে আমরা বসাবো নগদান, যেহেতু ক্রেডিট তাই আমরা বসাবো কোন সাইডে? ক্রেডিট সাইডে বসাবো। তারিখ হচ্ছে আমাদের 14, 500 টাকা। তাহলে 500 টাকা যেহেতু আমাদের নগদ ক্রেডিট, তাই নগদের ঘরে বসাইলাম। আমাদের জাবেদা কি ছিল? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এইখানে নাম কি হবে? উত্তোলন, কারণ বিপরীত নামটা এখানে বলবে। এরপরে আসেন, পণ্য বিক্রয় করছে 12,000 টাকা, মার্চ 18,800 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। আচ্ছা, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, সম্ভবত আমাদের টাইপিং মিস্টেক। মার্চে 18 তারিখটা হচ্ছে আলাদা তারিখ, এখান থেকে আলাদা তারিখ। সো ওইটা আলাদা, আর এই 16 তারিখ আলাদা এন্ট্রি। এখন বলছে মার্চের 16 তারিখে বলছে পণ্য বিক্রয় 12,000 টাকা। পণ্য বিক্রয় 12,000 টাকা হলে জাবেদা কি হবে? এই জাবেদা হবে নগদান ডেবিট। আমরা আগে হচ্ছে এমসিকিউর পোরশন গুলো একটু দেখি, দেন হচ্ছে আমরা সাথে চেষ্টা করব হচ্ছে ম্যাথটাকে ক্লোজ করার। আচ্ছা, প্রথম এমসিকিউ আমাদের কি ছিল? নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়? আপনারা একটু অ্যান্সারটা বলেন তো, নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়? ঠিক আছে, নুসাইব অ্যান্সার করছে। জ্যোতি বলেন কি হবে? সবাই বলেন কোনটা হবে? অ্যান্সার কি হবে? অর্থাৎ আমাদের 1 নম্বর এমসিকিউ এর অ্যান্সার কি হবে? লাখপতি হয়ে যাবেন, বুঝছেন, সঠিক অ্যান্সার দিতে পারলে। হ্যাঁ, একটু আগে স্যার হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়া, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমরা আবার ব্যাক করছি। আচ্ছা, নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়? ডেবিট দিকে একটু আগে আমরা যখন ছক টানলাম তখন কিন্তু লিখছিলাম প্রদত্ত বারটা, তাই না? ডেবিট দিকে হচ্ছে প্রদত্ত বারটা বসে, আর ক্রেডিট দিকে বসে প্রাপ্ত বারটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়? নগদান বইয়ের ডেবিট দিকে লিখতে হয় প্রদত্ত বারটা। আরেকটা জিনিস হচ্ছে ক্রয় বারটা আর বিক্রয় বারটা। সাধারণত এই যে ক্রয় বারটা আর বিক্রয় বারটা, এই দুটো হচ্ছে কারবারি বারটা। এই কারবারি বারটা কখনো নগদান বইয়ে বসে না। স্যার ম্যাথ শেষ না, আমরা এমসিকিউটা কিছুটা আগায় নিই, দেন হচ্ছে ম্যাথে আসবো আবার। এই অংশটা বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? পরের অংশ চলেন। জাবেদা এবং খতিয়ান উভয়কে কি বলা হয়?
জাবেদার খতিয়ান দুইটাকেই বলা হয় নগদান বই। এটা মনে রাখবেন যে জাবেদার খতিয়ানকে দুইটা মিলিয়ে হচ্ছে সবসময় নগদান বই। এরপরে হচ্ছে এক ঘর নগদান বই সর্বদা কি প্রকাশ করে, আমি আপনাদেরকে যখন নোট লিখে দিছিলাম তখন কিন্তু সেখানে দিয়ে দিয়েছিলাম যে এক ঘর নগদান বই সাধারণত কি প্রকাশ করে। বলেন, এক ঘর নগদান বই কি প্রকাশ করে? এক ঘর নগদান বই হচ্ছে সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে বলতে এক ঘর নগদান বই সবসময় হচ্ছে আমাদের সম্পদ প্রকাশ করে। কি প্রকাশ করে? সম্পদ প্রকাশ করে। আমরা 10টা এমসিকিউ দেখবো, দেখে আবার ম্যাথে ব্যাক করব। কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ কোনটা হবে? অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার ভেতরে কি কি বলবে? যেখানে নগদান ডেবিট হবে। তো নগদান কোথায় ডেবিট হবে দেখেন তো? নগদান ডেবিট হবে শুধুমাত্র ব্যাংক সুদ মঞ্জুর করলে, অর্থাৎ তখন ব্যাংক ডেবিট আর হচ্ছে ব্যাংক সুদ ক্রেডিট হবে। এই পর্যন্ত থাক, আমরা আরেকটা এমসিকিউ দেখি, দেখে হচ্ছে আমরা ম্যাথে ব্যাক করি। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? নগদ প্রদান জাবেদায় সাধারণত লিপিবদ্ধ হয় যে ক্ষেত্রে নগদান ক্রেডিট হবে। দেখেন, ঋণ পরিশোধ করলে আপনার কি হবে? ঋণ ডেবিট আর হচ্ছে নগদান। আচ্ছা জুথি, নুসাইবা, আপনাদের কাছে ম্যাথের অংশটুকু আছে না? আগের অংশটুকু তো আছে না? আপনারা জানান তো আছে কিনা? আমাদের 3 ঘন্টা থেকে যেহেতু মাস্ট কোশ্চেন হবে, সো আমরা ইলেকট্রিসিটি চলে যাবো, কোনো প্রবলেম না, বুঝছেন? আগে তো এমন হতো যে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি আসতোই না। আপনারা যারা গ্রামে আছেন সেখানে তো মনে হয় ইলেকট্রিসিটি যায় না, ইলেকট্রিসিটি আসেই না, এরকম একটা অবস্থা। আমাদের কত তারিখ পর্যন্ত হয়েছিল স্যার? নুসাইবা কত তারিখ পর্যন্ত হয়েছিল? নুসাইবা, জুথি, রাহি আছেন? আমাদের প্রথমে ছিল তারিখ, পরে ছিল প্রাপ্তি, এরপরে হচ্ছে রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, আর হচ্ছে প্রদত্ত বার্তা। এই যে দেখেন, একটু আগে এমসিকিউ হয়েছিল যে ডেবিট সাইডে কি বসে? ডেবিট সাইডে হচ্ছে প্রদত্ত বার্তা বসে। তারপরে তারিখ, প্রদান, ভাউচার নাম্বার এখানে থাকে, খতিয়ান পৃষ্ঠা, দেন হচ্ছে নগদ টাকা, ব্যাংক টাকা আর প্রাপ্ত বার্তা। এখানে হচ্ছে ক্রেডিট আর এই সাইড হচ্ছে ডেবিট। উপরে আমরা কি লিখি? 3 ঘর নগদান। আমি যতটুকু আমাদের শেষ হয়ে গেছিল সেই অংশটুকু আর বোঝাচ্ছি না, সেই অংশটুকু আমি অটোমেটিক এখানে লিখে দিচ্ছি। প্রথমে ছিল নগদ উদ্বৃত্ত 18,000, ব্যাংক জমা অতিরিক্ত 3,000। এরপরে ব্যাংক জমাদান ছিল আমাদের 5,000 টাকা 3 তারিখে, মার্চের 3। ব্যাংক জমাদান ছিল আমাদের, ব্যাংক হিসাব ছিল, এটা ছিল হচ্ছে 5,000 টাকা। দেন হচ্ছে আমাদের আরো কয়েকটা ছিল, সেটা হচ্ছে সাইমের কাছ থেকে 7,000 টাকার এটা প্রাপ্তি ছিল 6 তারিখ, সাইম হিসাব ছিল আমাদের। আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন নুসাইবা? আমাদের হচ্ছে 6,800 টাকা নগদে ছিল, 200 টাকা হচ্ছে প্রদত্ত। দেন ছিল সুবিনটা ছিল 10 তারিখ 3,400। আসলে ইলেকট্রিসিটি প্রবলেম, বুঝছেন? আপনাদের জন্য বোরিং লাগার। আমাদের উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট ছিল 14 তারিখ। আচ্ছা, আমরা ছিলাম এই জায়গাটাতে, অর্থাৎ 16 তারিখে পণ্য বিক্রয় 12,000 টাকা। আমরা এই অংশ শুরু করতে গেছিলাম, তখন আল্লাহ হাফেজ হয়ে গেছে। এখন আমাদের যে পণ্য বিক্রয় ছিল, অর্থাৎ মার্চের 16 তারিখ যে পণ্য বিক্রয় ছিল, ওটার আমাদের জাবেদা কি হবে? নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে যেহেতু নগদান ডেবিট, তাই ডেবিট সাইডে টাকাটা বলবে কত টাকা? 12,000 টাকা। আর তারিখ হচ্ছে 16 তারিখ। এখানে তাহলে উল্টা নামটা হবে বিক্রয় হিসাব, 12,000 টাকা। এটাই তো সম্ভবত কারোর কোনো সমস্যা নাই, কারণ আপনারা 2 ঘরে এগুলা দেখছেন। ওকে, তারপরে জাবেদাটা দেখেন, মার্চের 18 তারিখ 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। এই জায়গাটা একটু ঝামেলা, এইটা একটু ভালো মতো বুঝবেন। এই যে 18 তারিখ যেটা, অর্থাৎ এই অংশটা কিন্তু একটু ভুল মতো দেওয়া আছে এখানে, টাইপিং মিস্টেক। মার্চ হচ্ছে 18 তারিখ, আর টাকা ছিল 8,000, মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়, 5% বাট্টায় ক্রয়।
তার মানে আপনি 8,000 টাকার পণ্য কিনছেন, সেখান থেকে আবার 5% বাট্টা পাইছেন। এই যে বাট্টাটা, এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কখনো হিসাব হয় না। তো 8,000 টাকা যদি আপনি 5% করেন, তাহলে হবে হচ্ছে 400 টাকা। 8,000 টাকার 5% করে দেখেন, 10% করলে হয় 800, আর অর্ধেক করলে হয় 400 টাকা। তার মানে আপনি পণ্য ক্রয় করছেন, জাবেদা কি হবে? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। টাকার অঙ্ক কত হবে? 400 টাকা যদি মাইনাস করেন 7,600 টাকা 18 তারিখ। এটা আপনারা বুঝতে পারছেন সবাই? বলেন তো নুসাইবা, বুঝছেন? রাহি, আর কে কে আছেন? ওকে, থ্যাংক ইউ স্যার। এনি আসছেন না? না আসলে বাসা থেকে ডেকে নিয়ে আসবো সবগুলো। মার্চের 20 তারিখ, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। অর্থাৎ প্রদেয় বিলের অর্থ আপনি ব্যাংকের মাধ্যমে কি করছেন? পরিশোধ করছেন। প্রদেয় বিলের অর্থ যদি আপনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন, তাহলে জাবেদা কি হবে? প্রদেয় বিল ডেবিট আর ব্যাংক ক্রেডিট। কারণ আপনার ব্যাংকের টাকা কমে যাচ্ছে না, আপনি যদি পরিশোধ করেন তাহলে ব্যাংকের টাকা কি হচ্ছে? চলে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যেটা হবে, মার্চের 20 তারিখ যেহেতু কমে যাচ্ছে তাই ক্রেডিট, তা আমরা বসাবো ক্রেডিট সাইডে। 20 তারিখ 2,000 টাকা। 20 তারিখ প্রদেয় বিল হচ্ছে আমাদের উল্টা নাম ছিল, ব্যাংকের সাথে যেহেতু রিলেটেড তাই ব্যাংকের ঘরে বসলো। মার্চের 24 তারিখ 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি। এই জিনিসটাও আপনাকে, এত 7 সমুদ্র পার দিয়ে আসছেন, কি হয়েছে স্যার? ভালো করছেন, থ্যাংক ইউ, এত কষ্ট করে যে ক্লাসে আসছেন। আচ্ছা, মার্চের 24 তারিখ 500 টাকা বাট্টা মঞ্জুর করে, অর্থাৎ বাট্টা মঞ্জুর করছে। আচ্ছা, আমরা যখন ছুটির অ্যাপ্লিকেশন দিই, উনি যখন আমাদের ওই ছুটির অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে, তখন আমরা বলি না যে মঞ্জুর করছে? তার মানে হচ্ছে পাইছে। 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি। আপনি চেক পাইছেন কত টাকায়? 6,500 টাকার। আর বাট্টা পাইছেন কত? সরি, বাট্টা দিছেন কত? তাহলে বাট্টা দিছেন হচ্ছে 500 টাকা। তাহলে 6,500 টাকা চেক পাইছেন, আর 500 টাকা হচ্ছে আপনি বাট্টা দিছেন। এখন তাহলে আমরা যেহেতু পাইলাম, তারিখ হচ্ছে 24, ডেবিটে বসবে। নাম কি ছিল? নাম দেওয়া আছে আরিফ। এই যে আরিফ, যখন নাম দেওয়া থাকবে ডিরেক্ট নাম লিখে দিবেন, আরিফ হিসাব। 6,500 টাকার আপনি একটা চেক পাইছেন, 6,500 টাকা, আর বাটটা হচ্ছে 500। এরপরে হচ্ছে ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। ব্যাংক যদি সুদ ধার্য করে, যাবে তা কি হবে? ব্যাংক যখন সুদ ধার্য করে তখন হচ্ছে ব্যাংক সুদ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। সুদ ধার্য কথা যদি থাকে, ধার্য অর্থ হচ্ছে এটা আপনার জন্য ব্যয়, আপনাকে দিতে হবে। তাহলে ব্যাংক সুদ ডেবিট, আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট হয়, আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু ব্যাংক ক্রেডিট, তাহলে আমাদের ক্রেডিট সাইডে বসবে মার্চের 30 তারিখ। এখানে তাহলে কি লিখবো আমরা? ব্যাংক সুদ। ওকে, ব্যাংক সুদ হিসাব। ওকে, ডান। টাকা আমাদের কত ছিল? টাকা ছিল মাত্র 400 টাকা, ব্যাংকের ঘরে বসায় দিলাম। এখন বলেন, কারোর কোনো এন্ট্রিতে প্রবলেম আছে কিনা, কোনো তারিখে প্রবলেম আছে কিনা একটু বলেন। আমি তারিখটা আবার বের করে দিচ্ছি আপনাদের, দেখেন কারো কোনো তারিখে প্রবলেম আছে কিনা। দেন আমি হচ্ছে সামারিতে যাব, যোগ বিয়োগের কাজ এবার শুরু করব। বলেন কারোর কোনো প্রবলেম আছে কিনা? এনি প্রবলেম আছে? রাহি, রিয়াজুল, ওকে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের কাজটা কি? এখন কাজটা হচ্ছে যোগ বিয়োগের কাজ। যোগ বিয়োগের কাজটা কিভাবে করব? সবার আগে একটু স্পেস রাখবো, একটু স্পেস রেখে জাস্ট হচ্ছে
সমান করে দুই সাইডে দাগ দিয়ে দিব, যেটা আমরা দুই ঘরাতেও করছি। দাগ দিলাম। সবার আগে কাজ করবেন এক এক ঘর করে। কিভাবে করবেন? এই যে দেখেন নগদান না, প্রথমে নগদে ধরবেন, একটা একটা করে ধরবেন। আপনারা কোথাও খাইতে গেলে বা দাওয়াত থাকলে কি করেন? একটা একটা করে খান না, নিরিবিলি ধীরে ধীরে খান। সো একটা একটা করে খাওয়ার চেষ্টা করবেন। নগদের ঘরে গেছি আমি, আগে নগদের ডেবিট সাইড যোগ করবো, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আমি যেভাবে যাই সেভাবে যাবেন পরীক্ষা দেবেন। তাহলে নগদের ফার্স্ট স্টেজ হচ্ছে আমরা নগদের ঘরটাকে আগে যোগ করব ডেবিট সাইড। 18,000, 6,800, তার মানে হচ্ছে 24,800, আর 12,000, 36,800 টাকা। একটু যোগ বিয়োগ আপনারাও করে দেখেন যে আমি ভুল বললাম কিনা। 36,800 টাকা, এটা আমি এখানে লিখে দিলাম। এখন সেম টাকাটা আমি এই সাইডে নগদের ঘরেও লিখে দিলাম, 36,800 টাকা। আমি কেন লিখলাম জানেন? কারণ নগদের ঘরে অলওয়েজ ডেবিট সাইডই বড় হবে, অলওয়েজ। সো আপনি নগদের ঘরে এই চিন্তাটা করতেই পারেন। এখন দেখেন এখানে ক্রেডিট সাইডে কত আছে? 5,500 আর 7,600। তো 7,600 আর 500 যদি হয় 8,100 আর 500, 13,100 টাকা। কিন্তু আপনি তো লিখছেন 36,800, একটু সাইডে নোট করে লিখে রেখে দিবেন 13,100। আর আপনার হচ্ছে আমাদের নর্মালি আছে কত? 36,800। তাহলে 700, 3, 2, 23,700 টাকা আপনার এই সাইডে নগদের ঘরে কম আছে, রাইট? সো ওই 23,700 টাকা নগদের ঘরে লিখে দিবেন। এখন আপনার কিছু লেখার দরকার নেই, জাস্ট যত কম আছে সেটা লিখে দিলাম আমি। তাহলে আমার এই অংশটুকুর আর কোনো প্রয়োজন নেই, ওটাকে আমি মুছে দিলাম। এখন কাজ করবেন কি, ব্যাংকের ঘরটাকে একটু চোখ বুলায় দেখবেন দুই সাইডে। এই সাইডে দেখেন এটা কিন্তু 5,000, 5,000 আর 6,500, 11,500। আর এই সাইডে দেখেন 3,000, 3,400, 6,400, আর হচ্ছে আপনার 8,400, 8,800। তাহলে বড় কোন সাইড? বড় হচ্ছে ডেবিট সাইড। ডেবিট সাইডের টাকাটাকে আগে দুই ঘরে বসাবেন। এখানে 5,000 আর 6,500, 11,500 টাকা। সেম টাকাটা এই সাইডে লিখে দিবেন, অর্থাৎ যে সাইডের টাকার অঙ্ক বড় সেটাকে দুই সাইডে লিখে দিবেন। কি এটা? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস একটু বলি, শুধু পড়াশুনো করলে হবে এমনটা কিন্তু না। জিনিসটা হচ্ছে কিছু কিছু জিনিসে ম্যানার্স থাকতে হয়। সো ম্যানারলেস হওয়ার চেষ্টা করবেন না। সরি টু সে, আপনাদের সবাইকে আমি মেনশন করি নাই, যাকে মেনশন করে বলছি সে বুঝতে পারছে। আচ্ছা, এটা গেল হচ্ছে 11,500 টাকা, আর এই সাইডে গেছে আমাদের 11,500 টাকা। দুই সাইডে লিখলাম। এখন স্যার এখানে 11,500 টাকা, আর আমাদের এই সাইডে কত জানি হয়েছিল? 3,000, 6,400, 8,400, 8,800 টাকা। তাহলে 11,500 আর 8,800, রাইট? এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে 500 টাকা থেকে এখানে থেকে 700, 9, 2,700 টাকা কম আছে না? 2,700 টাকা কোন সাইডে কম আছে স্যার? ক্রেডিট সাইডে কম আছে, তাহলে ক্রেডিট সাইডে লিখে দিলাম 2,700। এখন আসেন বাট্টার ঘরটারে কি করব? বাট্টার ঘরে যে সাইডে যা আছে সেই সাইডে সেটাই লিখে দিবেন। এই সাইডে আছে 700 টাকা, 700 টাকা লিখে একটা দাগ দিবেন, এটা মাথায় রাখেন। এই সাইডে আছে 700 টাকা, 700 টাকা লিখে আপনি একটা দাগ দিবেন। আর এই বাকি টাকাগুলোর ঘরে দুইটা করে দাগ দিবেন। ভুল করা যাবে না, ছোট ছোট ভুলগুলো করলে টিচার বুঝবে যে আপনার এই সম্পর্কে আইডিয়া নেই। সো এই ক্ষেত্রেও কি করবেন, এটাকে ক্লোজ করবেন। আর এখানে আছে দেখেন 100 টাকা, ওই 100 টাকা লিখে একটা দাগ দিয়ে দিবেন। এখন এই যে টাকাটা আমরা লিখছি এটা কি ঘাটতির টাকা না? যেই অংশটুকু আমাদের ঘাটতি ওই অংশে কম। এখন মার্চ হয় কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমরা ছোটবেলায় যেভাবে কাউন্ট করতাম, তাহলে ছোটবেলায় যেভাবে কাউন্ট করতাম 31শে মার্চ হয়, তাহলে মার্চ লিখবো। এটা আমরা লিখবো কি? ব্যালেন্স সিডি। ওকে,
এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। এখন সেম টাকাটা আমরা কি করি, দুঘরায় কি করছিলাম, এখানে যেহেতু মার্চ তাহলে আমরা এপ্রিলে 1 তারিখে চলে যাব। এপ্রিলে 1 তারিখে আমরা কি লিখবো, ব্যালেন্স বিডি। ওই সেম টাকাটা এখানে জাস্ট লিখে দিব, 23,727। লেখা শেষ হইলে আমরা এখন কি করতে পারি, দাগ টেনে দিব, একবারে ঘরের নিচ দিয়ে একটা দাগ টেনে দিব, এটা মাস্ট। এখন বলেন তো কারোর কোনো প্রবলেম আছে কিনা, কারোর কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। সবার কাছে ক্লিয়ার? নুসাইবা, ইয়ানি, রাহি, ওকে, ইয়ানি ক্লিয়ার? ওকে ভাইয়া। রাহি, মুড়ি খাচ্ছেন নাকি? ওকে, এখন চলেন আমরা হচ্ছে আপনাদের সাথে যে আমি দুষ্টামি করি, মুড়ি খাচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, রাগ করেন নাকি? রাগ করলে বললেন, আরো বেশি করে বলবো। আচ্ছা, 6 নম্বরে দেখেন, 6 নম্বরে আমাদের কি অংশ ছিল স্যার? এখানে ছিল 3 ঘর নগদান বইয়ের ক্রেডিট দিক থেকে কোন বাট্টার পরিমাণ জানা যায়। আমরা মাত্র কিন্তু 3 ঘর নগদান বই করে আসছি, এখন আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। আপনাদের খুব বেশি কষ্ট করে লিখতে হবে না, শুধু বলেন ক খ গ ঘ কি হবে সেটা বলেন। হ্যাঁ, রাগ করার কি আছে, আসলেই তো। আচ্ছা বলেন, 3 ঘর নগদান বইয়ের ক্রেডিট দিক থেকে কোন বাট্টার পরিমাণ জানা যায়, অর্থাৎ আমরা ক্রেডিট দিকে কোন বাট্টার টাকা ছিল, আমাদের ক্রেডিট দিকে আমরা এই সাইডে যেটা লিখছিলাম সে বাট্টাটা কোন বাট্টা, প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা? অ্যান্সার বলেন দ্রুত, ক খ গ ঘ দেওয়া আছে। এনি অ্যান্সার দিয়েছেন না? মায়ের হবে, মায়ের। লাঠি নিয়ে আসতেছি বুঝছেন, লাঠি আমি আসলে লাঠি নিয়ে আসবো, বেত নিয়ে আসতেছি। এই মাত্র আমরা ক্রেডিট দিকে কোনটা বসাইছিলাম, প্রাপ্ত বাট্টা না? দেখেন, আমাদের ডেবিট সাইডে আমরা লিখি প্রাপ্তি, কিন্তু বাট্টা হয় প্রদত্ত, আর ক্রেডিট সাইডে লিখি প্রদত্ত, কিন্তু বাট্টা হয় প্রাপ্ত। ওকে, ওকে, সরি বলতে হবে না, আমি আমি আরো মারবো বললাম, আমি সরি। ওকে, আপনি তো অ্যান্সার দিছেন, এই জন্য থ্যাংক ইউ। রাইট, রাহি রাইট হইছে, সবার রাইট হবে। আজকে তো আপনারা প্রথম ক্লাস করতেছেন, এটার ভুল হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, নগদান বই কিসের অন্যতম শাখা? আমি কিন্তু সবগুলো নোট করে দিছিলাম, এবং নোটের ভেতরে এই জিনিসগুলো আমি খুব সুন্দর মতো বুঝাইছিলাম যে নগদান বই কার শাখা। শাখা বুঝেন তো, একটা গাছের ডাল হয় না, ওই রকম। অর্থাৎ নগদান বই হচ্ছে জাবেদার শাখা। রাইট, আপনারে তো পিটানো লাগবে না, তাহলে আকাশে উড়াই দিব। ওকে, বিপরীত দাখিলায় প্রভাবিত হয় কি কি? এক কথাই হচ্ছে বিপরীত দাখিলা বলতে কন্ট্রাএন্টি। কন্ট্রাএন্টিতে ওই প্রভাব ফেলে কে কে, কোন জিনিসটা কোন জিনিসটা কন্ট্রাএন্টিতে সাধারণত বসে। দেখেন, আমরা কন্ট্রাএন্টি বলতে কাকে কাকে চিনি? কন্ট্রাএন্টি বলতে এই যে নগদান হিসাব আর ব্যাংক হিসাবকে চিনি না সাধারণত? নগদান আর ব্যাংক হিসাব যখন থাকে দুই সাইডেই, তখন সেটাকে আমরা কি বলি, কন্ট্রাএন্টি বলে থাকি। রাইট, এখন তো ক্লিয়ার সবার কাছে? তিন গড়া নগদান বইতে লিপিবদ্ধ হয় কি? এটার অ্যান্সার আপনাদেরকে এখন দেওয়াই লাগবে, আমার কিছু করার নেই। অ্যান্সার না দিলে আমি বাসায় সবগুলো ফোন দিব। ম্যাথ যেহেতু করাই আসছে, এখন অ্যান্সার দেওয়া লাগবে, বলেন কি করবেন। নগদান বইতে লিপিবদ্ধ হয় কোন বারটা? আমি একটু আগে বলছি ম্যাথ করানোর সময়। জানি, সবার আগে উত্তর দেন, নাহলে আপনার কপালে দুঃখ আছে। রাহি, নুসাইবা কোথায়? চুপচাপ কেন আপনারা? কনফিউজ না? খ, আচ্ছা। এনি কই, ও ভয় আর অ্যান্সার দিবে না এখন। আমি যদি বকা দিই, শোনেন, বকা দিব না, কাউকে বকা দিব না। নুসাইবা কি বললেন? হ্যাঁ, রাইট। আচ্ছা, রাহিও বলছেন, নুসাইবাও বলছেন, আপনাদের নুসাইবার হইছে,
রাহি একটু মিস্টেক হয়েছে, সমস্যা না, এটা আমি বুঝাই দিলেই পরে আর সমস্যা হবে না। দেখেন কোরাই বাট্টা, যেটা হচ্ছে কোরাই বাট্টা, এটা কারবারি বাট্টা। কোরাই বাট্টাটা কি? কারবারি বাট্টা। বিক্রয় বাট্টাটাও কি? কারবারি বাট্টা। অর্থাৎ এগুলা কি, দেখছেন কি সুন্দর লেখা হচ্ছে, আপনারা কিছু বুঝবেন না, মজা নিচ্ছে আমি আপনাদের সাথে। তাহলে ক্রয় আর বিক্রয় এই দুইটা কি? কারবারি বাট্টা। আর এও তো কারবারি বাট্টা। এটা মনে রাখবেন যে কারবারি বাট্টা সাধারণত হিসাব হয় না, কারবারি বাট্টা বসে না। ওকে, তাহলে বসে কি? নগদ বাট্টা। নগদ বাট্টাই সবসময় সব জায়গায় বসে, কারবারি বাট্টা কোথাও বসে না। আর ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টার আরেক নাম হচ্ছে কারবারি বাট্টা। ওকে, এখন বুঝছেন? আরে আমি দুষ্টামি করি আপনাদের, যে হইছে বা হয় না এরকম বুঝাই দিলাম তো, আজকে তো আমি আপনাদেরকে বুঝাবো, তারপরে না পারলে না হয় বকা দিব। আজকে তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে বুঝানো, তারপরে না পারলে আমি আন্টিকে ডাকবো, বকা দিব, ছাদ থেকে ফেলায় দিব, ধাক্কা দিব, ফু দিয়ে ফেলায় দিব, এসব উল্টাপাল্টা কাজ আমি করবো। ওকে রাহি, রাইট? আমার কি মন চায় জানেন, মাঝে মধ্যে আপনারা ক্লাসে থেকে আনসার না দিলে আমার মন চায় 10 তলার উপরে তুলে ছাদের পাশে রেখে জাস্ট একটা ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিই। এখন বিষয়টা হচ্ছে, ব্যবসায়ের চালিকা শক্তি কোনটি সেটা বলেন তো একটু। ব্যবসা কি সুনামের উপর ভিত্তি করে চলে, নাকি দেনাদারের উপর ভিত্তি করে চলে, নাকি নগদ তহবিল বা মজুদ পণ্যের উপর ভিত্তি করে চলে? আচ্ছা, ব্যবসা চলে হচ্ছে নগদ তহবিলের উপর ভিত্তি করে। নগদ টাকা যদি পকেটে না থাকে, ব্যবসা কি হবে না? চলবে না। রাইট? এনি? বাহ, আপনার কি গ লিখতে কষ্ট হয়? 3 লেখেন, আপনারই খবর আছে বুঝছেন, মাইর দিব আমি। ওকে, ব্যবসা প্রতিষ্ঠান কি অনুযায়ী নগদান বই সাধারণত প্রস্তুত করে থাকে? এক একটা ব্যবসা প্রতিষ্ঠান এক এক ধরনের নগদান বই সাধারণত, ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। আরো বাজে মেসেজ করতেছিল ওপরে, আজকে ফার্স্ট টাইম না। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান কি অনুযায়ী নগদান বই সাধারণত প্রস্তুত করা হয়? আপনাদেরকে আমি মনে হয় ক্লাসে আগে একদিন পেন প্যাডে ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে খুব বাজেভাবে কিছু মেসেজ করা হচ্ছে, সেটা আপনারা জানেন। সো আমি একটু আগে যে রুড আচরণ করলাম, এটা শুধুমাত্র তার জন্য, আপনাদের কারোর জন্য না। ওকে, চলেন আমরা পড়াই ব্যাক করি। ব্যবসায় প্রতিষ্ঠানে কি অনুযায়ী নগদান বই কি করা হয়? প্রস্তুত করা হয়। এক একটা ব্যবসায় প্রতিষ্ঠান এক এক রকম, কেউ 1 ঘর নগদান বই প্রস্তুত করে, কেউ 2 ঘর করে, কেউ 3 ঘর করে। এটা কি অনুযায়ী করা হয়? এইটা করা হয় ওই প্রতিষ্ঠানের আয়তন কতটা আর প্রকৃতি কেমন, অর্থাৎ ওই প্রতিষ্ঠান বড় না ছোট সেটার উপর ভিত্তি করে। ওই প্রতিষ্ঠান মুদিখানা দোকান নাকি এক মালিকানা ব্যবসা, এই টাইপসের জিনিসটিকে সাধারণত এই প্রকৃতির উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। ওকে, দেন পরেরটা হচ্ছে, পুরোপুরি পরিশোধের নিমিত্তে 7,000 টাকার স্থলে 6,800 টাকা প্রাপ্তি কোন হিসাবের বইয়ে অন্তর্ভুক্ত হবে? 7,000 টাকার জায়গায় কত টাকা পাইছেন? 6,800 টাকা। আমরা একটু আজানটার জন্য ওয়েট করি। আচ্ছা, এটার অ্যান্সারটা আপনারা দেন তো, আমি একটু তার ভিতরে দেখি, আজান হইতে হইতে অ্যান্সারটা দেন। রাইট, আপনারা তো সবাই রাইট বলছেন, এই তো সবাই বোঝেন। আমরা 3 ঘরাতে বাট্টার ঘর রাখি, অর্থাৎ আমাদের বাট্টার ঘর থাকে কোথায়? 3 ঘরা নগদান বইয়ে। সো বাট্টা এখানে দেখেন 7,000 টাকার জায়গায় আপনি 6,800 টাকা কি হয়েছে? পাইছেন। কারো কাছে 7,000 টাকা পাইতেন, কিন্তু সেই ব্যক্তি আপনার 6,800 টাকা দিয়ে পা জড়ায় ধরে বসছে, ভাই মাফ করে দাও। এখন আপনি মাফ করে দিয়েছেন, তার মানে 200 টাকা বাট্টা দিচ্ছেন। ওই যে বাট্টা দিচ্ছেন, বাট্টার হিসাবটা কোথায় বসে? বাট্টার হিসাবটা বসে থাকে 3 ঘরা নগদান বইয়ে। এরপর হচ্ছে 1 ঘরা নগদান বইয়ে বাট্টা হলে তা কোথায় হিসাবভুক্ত হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু মনে এভাবে রাখবেন যে প্রকৃত জাবেদায় 1 ঘরা নগদান বইয়ে সাধারণত বাট্টা হয় না, যদি চলে আসে তাহলে সেটা প্রকৃত জাবেদায় বসে। অর্থাৎ সাধারণ যে জাবেদাগুলো আছে, বা প্রকৃত জাবেদা বলতে সাধারণত বোঝানো হয় আপনার যে জাবেদাগুলোতে সমন্বয় যুক্ত করা হয় সেই জাবেদাগুলোতে।
এক কথায় সাধারণ জাবেদায়। এটা এক প্রকার মুখস্থ মতো রাখবেন। রাইট। এখন আসেন, ব্যাংক কাদের ওপর ব্যাংক চার্জ ও সুদ ধার্য করে? ব্যাংক সাধারণত তার মক্কেলের উপরে, অর্থাৎ যে টাকা জমা রাখে। আপনি আমি তো ব্যাংকে টাকা জমা রাখি, আমরা হচ্ছে ব্যাংকের মক্কেল। ব্যাংক তাহলে সাধারণত মক্কেলের উপরে ব্যাংক চার্জ করে, আর ব্যাংকের যে সুদ আছে সেই সুদটা দেয় শুধুমাত্র মক্কেলের উপরে, অর্থাৎ যে ব্যাংকের টাকা জমা রাখে তার উপরে। এরপরে আসেন, বিপরীত দাখিলার ক্ষেত্রে কি লেখা হয়? আমরা যে একটু আগে দেখলাম কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে আমরা কি লিখি? সি লিখি অথবা ক লিখি। তো আমাদের অপশনে বলাই আছে, তাহলে আমরা কি লিখি? সি লিখে থাকি, অথবা এটা মনে রাখবেন সি অথবা ক লিখি। এরপরে আসেন, একটা ব্যাংক এক মাসে যে পরিমাণ চেক পরিশোধ করে তার মোট পরিমাণ কোনটি থেকে জানা যায়? একটা ব্যাংক যে কি পরিমাণ চেকে টাকা পরিশোধ করতেছে, অর্থাৎ কতজন মানুষের টাকা দিচ্ছে, সেটা কোথায় পাওয়া যাবে? সেটা পাওয়া যাবে কোথায়? সেটা পাওয়া যাবে হচ্ছে ব্যাংক বিবরণীতে। অর্থাৎ ব্যাংক বিবরণীর মধ্যে একটা ব্যক্তি বা একটা ব্যাংক কতগুলো টাকা এক মাসে দিচ্ছে জনগণকে, সেইটার হিসাব থাকে তাহলে ব্যাংকের যে বিবরণী আছে সেই বইয়ের মধ্যে। এখন আপনাদের কাছে অনেক কিছু সহজ লাগতেছে যে স্যার ব্যাংক নগদান বই পড়তেছি, তার মানে ব্যাংক বিবরণী হবে, কিন্তু যখন চ্যাপ্টার গুলো মিক্স করবো তখন সমস্যা হয়ে যাবে। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরকম নগদান বইয়ের সংখ্যা কত? আপনারা আমার ক্লাস করে থাকলে প্রথম থেকে সব জানার কথা, আমি সব নোট করে দিয়েছিলাম। 4টা, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা খুচরা নগদান বই। পাওনা আদায়ের জন্য প্রতিষ্ঠান যে ধরনের চেক পায় তা হলো কি? অর্থাৎ মনে করেন আপনি কারো কাছে টাকা পাইতেন, তখন আপনাকে একটা চেক দেওয়া হলো, এই চেকটা কি ধরনের চেক হয়? এই চেকটা হয় দাগ কাটা চেক। এখন আপনাকে একটু বুঝাই দাগ কাটা চেক কি। মনে করেন একটা চেক, এটা একটা চেক, এই চেকের ভেতরে আড়াআড়ি করে একটা দাগ কেটে দেওয়া হয়, তাই বলা হয়েছে দাগ কাটা চেক। এখন আড়াআড়ি করে দাগ কেটে এর ভেতরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এর ভেতরে লিখে দেওয়া হয়। এখন মনে করেন এইটা যখন ব্যাংকে কেউ নিয়ে যাবে, আপনি মনে করেন এই চেকটা আপনার, আপনি ব্যাংকে নিয়ে যাইতে গিয়ে আপনার পকেট থেকে পড়ে গেছে। এখন ওই চেকটা নিয়ে কেউ যদি ব্যাংকে যায়, ব্যাংক তাকে টাকা দিবে না। ব্যাংক কি করবে জানেন? এই যে দাগ, যে দাগটা দেওয়া, এই দাগের ভেতরে যার অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে না, ওই অ্যাকাউন্ট নাম্বারে অটোমেটিক টাকা চলে যাবে। তার মানে লাভ হলো কার? আপনারই হলো। ও ব্যাংকে গিয়ে জাস্ট চেকটা জমা দিছে। এটা হচ্ছে দাগ কাটা চেকের বিশেষত্ব, যে আপনার চেক কেউ পাইলো, তবে সে ব্যাংকে নিয়ে গেল, কিন্তু ব্যাংক তাকে ক্যাশ টাকা দিবে না। কিভাবে টাকা যাবে? এই যে দাগ কাটা আছে, এই দাগের ভেতরে যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে অটোমেটিক টাকা চলে যাবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? বাহক চেকের ক্ষেত্রে ডিফারেন্স আছে। বাহক চেক যদি আপনার কাছে থাকে, ওই চেক নিয়ে যদি আপনি ব্যাংকে, মনে করেন ওই চেক নিয়ে ব্যাংকে যাওয়ার সময় চেকটা হারিয়ে গেছে, তখন কোনো ব্যক্তি যদি ওই চেকটা নিয়ে ব্যাংকে যায়, তাহলে ব্যাংক তাকে নগদ টাকা দিয়ে দিবে। তার মানে কি হলো? ওই টাকাটা আরেকজন নিয়ে নিল। সো দাগ কাটা চেক হচ্ছে নিরাপদ বেশি। কেউ আপনার কাছ থেকে ছিনতাই করলেও সে টাকা উঠাইতে পারবে না, টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পারছেন? রাহি, নুসাইবা, অ্যানি, বুঝছেন? এখন আসেন, ব্যাংক বিবরণী কি? ব্যাংক বিবরণী হচ্ছে একজন আমানতকারী, অর্থাৎ যে টাকা জমা রাখে, সে, অর্থাৎ যে ব্যাংকে টাকা জমা রাখে তাকে বলা হয় আমানতকারী। আমানতকারীর ব্যাংক হিসাবের পরিপূর্ণ একটা বিবরণ থাকে, অর্থাৎ যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখে, কত রাখতেছে, কবে কত টাকা উঠাচ্ছে, তার পরিপূর্ণ একটা হিসাব এখানে দেওয়া থাকে। ওকে, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন। এখন আসেন লাস্ট কোশ্চেন আজকের আমাদের পড়ার, সেটা হচ্ছে আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? প্রতিচ্ছবি বুঝেন? আমরা বলি না যে তুই তোর দাদির মতো দেখতে হয়েছিস, একটা বাংলা কথা বলে বসি আমরা, বা দেখবেন আব্বারা বেশিরভাগ সময় বলে বসে বা বাবারা, যে তুই তোর দাদির মতো হয়েছিস। তার মানে আপনি হচ্ছে আপনার দাদির প্রতিচ্ছবি, তার মতো কিন্তু পুরোপুরি সে না। প্রতিচ্ছবি বলতে সেম। অর্থাৎ আমানতকারী যদি ব্যাংক 2টা বই লেখে,
আপনি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তখন ব্যাংক দুইটা বই লিখবে, একটা হচ্ছে ব্যাংক বই আর একটা হচ্ছে পাস বই। ব্যাংক বই থাকবে ব্যাংকের কাছে আর পাস বই থাকবে কাস্টমারের কাছে, এটা থাকবে গ্রাহকের কাছে। দুইটা বইয়ে সেম জিনিস লেখা থাকে। যদি দুইটা বইয়ের মধ্যে ভুল হয় তাহলে ব্যাংক আবার সেটাকে ঠিক করে দেয়। তাহলে আমানতকারীর কাছে ব্যাংক হিসেবের প্রতিচ্ছবি হচ্ছে পাস বই। রাইট, এই যে দেখছেন বেসিক বুঝলে পুরো ম্যাথ ক্লিয়ার। এখন হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত ছিল পুরো অংশটুকু। কারোর কোনো কোশ্চেন আছে কিনা, কেউ কোনো অংশে বোঝেননি এরকম কিছু হয়েছে কিনা? এফবি ক্লাসে বলছিলাম, ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাসে বলছিলাম গান শোনাবো। আচ্ছা গান শোনাবো, আজকে না নেক্সট অ্যাকাউন্টিং ক্লাসে গান শোনাবো, প্রমিস করলাম। সেই দিন তাহলে ক্লাসে খুব দ্রুত আসবেন, দ্রুত ম্যাথ শেষ করে আমরা ওই দিন গান শুনবো, আজকে আর না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলেন তো ক্লাস শেষ হওয়ার আগে? ওকে, যদি সমস্যা না থেকে থাকে তাহলে আপনাদের সাথে আবার আমার মঙ্গলবারে দেখা হবে ইনশাল্লাহ, এবং সেই ক্লাসে আমরা আমাদের পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং আমাদের রোড ম্যাপ অনুযায়ী যাব। আর আপনাদের এই চ্যাপ্টারের যে লেকচার শিট, সেই লেকচার শিট আমি সরবরাহ করে দিব, আপনাদের কাছে চলে যাবে। সাথে যেটা হবে ওই লেকচার শিটের ভেতরে স্পেসিফিক 5টা কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। এই 5টা কোশ্চেন আপনারা অ্যাসাইনমেন্ট করে আমাকে ইনবক্স করতে পারেন অথবা গ্রুপে সাবমিট করতে পারেন। যদি সাবমিট না করেন আপনাদেরকে আমি কোনো গিফট দিব না, পরবর্তীতে কোনো পরীক্ষায় কোনো গিফট দিব না। জি স্যার, পূজার বন্ধ হচ্ছে আপনাদের, বৃহস্পতিবার দেওয়া হবে, ওই দিন আপনাদের ছুটি, গরম গরম রুটি, বুঝছেন। আর ফ্রাইডে তো এমনি বন্ধ, শুধু পরীক্ষা দেন, সো প্যারা নাই, 2 দিন ছুটি পাইছেন। খুশি? সবাই খুশি না? আমিও খুশি। তাহলে আজকে এখানে শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আর আপনার যেহেতু জ্বর, আপনি একটু নিজের কেয়ার নেবেন, এখন তো জ্বরে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।